এক অন্য গান্ধারীর গল্প লিখেছেন মৌসুমী মুখোপাধ্যায়। মহাভারতে গান্ধাররাজ সুবল দেশের নামে নাম রেখেছিলেন তার একমাত্র মেয়ে গান্ধারীর। অদ্ভুত ট্র্যাজিক জীবন সেই নারীর। পদ্মলোচনা বিদুষী গান্ধারীকে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের পাত্রী হিসেবে যাচা করেন মহামতি ভীষ্ম। ক্ষমতা, কৌলীন্য কিংবা বংশমর্যাদায় গান্ধার রাজপরিবার কোনোভাবেই সমতুল্য ছিল না প্রবল প্রতাপশালী কুরুবংশের। তবুও জন্মান্ধ পাত্রের সঙ্গে আপন কন্যার বিবাহ দিতে আপত্তি করেন গান্ধাররাজ। আর তাই দেবব্রত ভীষ্মের আদেশে কারাগারে নিক্ষেপিত হন সুবল এবং তার পুত্রেরা। বেঁচে থাকেন একমাত্র শকুনি। কৌশলে কুরুক্ষেত্র যুদ্ধের পটভূমিকা তিনিই রচনা করেন। তিনিই সেই মহাযুদ্ধের নেপথ্য নায়ক। কুরুবংশ ধ্বংস করে সেই ভ্রাতৃহত্যা পিতৃহত্যার প্রতিশোধ নেন শকুনি। কিন্তু গান্ধারী, তার কথা কি ভেবেছে কেউ? জন্মান্ধ স্বামীর সঙ্গে বিয়ে দেওয়া হলো তার। কেউ তার মতামত জানতেও চাইল না। পিতা এবং ভাইদের হারাতে হলো শ্বশুরবাড়ির কারণে। আবার সেই ঘটনার অনুষঙ্গে সন্তানহারা হতে হলো আপন সহোদর ভ্রাতার কুটিল চক্রান্তে। গান্ধারী তবে কি পেলেন? কেমন হতো যদি অনুরূপ কোনো ঘটনা ঘটত আজকের পটভূমিকায়? কেমন হতে পারত ঘটনাক্রম? চলুন সমসাময়িকতার দৃষ্টিতে একবার ফিরে দেখা যাক দিনগুলি। গাঁয়ের নাম গঙ্গারামপুর, আর এখানেই বাপের বাড়ি আমাদের গল্পের নায়িকা গঙ্গার। গঙ্গার বাবা সুবল গ্রামের নামে নাম রেখেছিলেন তার একমাত্র মেয়ের। সুবল সম্ভ্রান্ত চাষি। 100 বিঘার উপর ধানি জমি তার। জন, মুনিশ এবং ছেলেদের নিয়ে নিজেই চাষ করেন। সম্বৎসরের ফসল ঘরে তোলেন। গঙ্গা তার একমাত্র মেয়ে, ভারী আদরের। গঙ্গা শ্বশুরবাড়ির পরিবার মথুরাপুর শহরের নামকরা চ্যাটার্জি পরিবার। গঙ্গারা চাষি, আর এরা হলো আড়তদার। গোটা ভারতবর্ষ জুড়ে এদের অনলাইন চেনে সাপ্লাই হয় ঝাড়াই বাছাই করা বিভিন্ন স্বাদ আর সুবাসের চাল। গঙ্গার বাবার মতো আরও অনেক গ্রাম্য চাষি পরিবারের ভাগ্য আর ভবিষ্যৎ নির্ভর করে এদের উপর। এছাড়াও নানান ধরনের ব্যবসা আর কারখানার মালিকেরা, এক কথায় যাদের বলে শিল্পপতি। মথুরাপুর বড় শহর, গঙ্গারামপুরের দক্ষিণ পূর্বে। গঙ্গার জ্যাঠ শ্বশুর আবার এই অঞ্চলের এমএলএও। বাঘে গরুতে এক ঘাটে জল খায় তার দাপটে। তাছাড়া কেবল শহরে আর শিক্ষিতই নয়, যাতেও কুলীন, চাটুর্যে। ওদিকে গঙ্গার বাবা সান্যাল বামুন, যাতে কুলীন নন। সুবল কিন্তু এমন উঁচু ঘরে মেয়ের সম্বন্ধ করতে চাননি। বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহস তার ছিল না। তা সত্ত্বেও ঘটনা তেমনই ঘটল। চ্যাটার্জি সাপ্লায়ার্সের প্রাণপুরুষ দেবতোষ চ্যাটার্জি যেদিন তার ভাইয়ের ছেলে ধীরাজের জন্য গঙ্গারামপুরে মেয়ে দেখতে এলেন, সেদিন একেবারে হৈ হৈ পড়ে গিয়েছিল গোটা গ্রামে। কাঁচা রাস্তায় ধুলো উড়িয়ে হুটার বাজিয়ে ঝাঁ চকচকে বিদেশি গাড়ির বিরাট কনভয় এসে দাঁড়িয়েছিল সুবলদের গোবর নিকানো উঠোনে। বাইরের বসার ঘরে তক্তপোষে জাজেম বিছিয়ে বসার জায়গা হয়েছিল। কাঁঠাল কাঠের ভারী চেয়ার আলোকিত করে বসেছিলেন চাটুর্যকর্তা। ধপধপে ফর্সা রং, দীর্ঘদেহী সুপুরুষ, পরনে ফিনফিনে দুধ সাদা ধুতি পাঞ্জাবি। চেয়ারের দুদিকে পেটানো চেহারা দুই দেহরক্ষী। সাপের মতো ঠান্ডা তাদের দৃষ্টি। চাটুর্যে বিয়ে থা করেননি, সারা জীবন ব্যবসাপত্র সামলেছেন। দুই ভাইকে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন। বড়টি মারা গিয়েছে অল্প বয়সেই। ছোটটিকে বিয়ে দিয়ে বউ এনেছেন ঘরে। ছোট ভাইয়ের ঘরে দুই ছেলে। ধীরাজ বড় ছেলে। ছেলে হিসেবে এমনিতেই ভালো, ধীর, স্থির, শান্ত। কিন্তু সে জন্মান্ধ। দুইটি চোখই তার পাথরের। শারীরিক প্রতিবন্ধকতার কারণেই হয়তো সে একটু ভীতু আর সাবধানী প্রকৃতির। ভীতু অথচ লোভী। পৈতৃক সম্পত্তি আর ব্যবসার দায় দায়িত্ব নেওয়ার দুরন্ত লোভ তার। কিন্তু অন্ধ ছেলে দিয়ে তো আর ব্যবসা সামলানো চলে না। চাটুর্যের অবর্তমানে ব্যবসা সামলানোর দায় দায়িত্ব তাই পাবে ছোট ভাই পৃথ্বীরাজ। ধীরাজ জানে সে কথা। সেটাই যে স্বাভাবিক তাও জানে। প্রকাশ্যে উদারতা দেখায় হয়তো, কিন্তু মেনে নেওয়া কি যে শক্ত। গোপন হিংসার আগুন ধিকি ধিকি করে পুড়িয়ে মারে তাকে। বস্তুতপক্ষে সুবলদের বসার ঘরে কাঁঠাল কাঠের ভারী চেয়ারে বসে জলদগম্ভীর স্বরে চ্যাটার্জি যখন জানিয়েছিলেন, সুবল, তোমার বড় মেয়েটিকে আমি আমার বাড়ির গৃহলক্ষ্মী হিসেবে পেতে চাই। সামনের আঘ্রাণেই ভাইপোর বিয়ে দেব ঠিক করেছি। গঙ্গার গ্রাম্য বোকা বাপ তখন পাত্র হিসেবে পৃথ্বীরাজের কথাই ভেবেছিল। জন্মন্ধ ছেলের জন্য কেউ আবার পাত্রীর খোঁজ করে নাকি? আপত্তি দূরে থাক,
বরঞ্চ সুবল সান্যাল ভারী বিগলিত হয়ে পড়েছিল এই প্রস্তাবে। পৃথ্বীরাজের দীর্ঘ সুঠম চেহারা, তার সুকোমল কিশোর মুখশ্রী, ভদ্র ব্যবহার মনে পড়েছিল তার। ব্যবসার কাজে কখনো সখনো ছেলেটিকে দূর থেকে দেখার সৌভাগ্য হয়েছিল আগেই। বিখ্যাত লোকেদের কে না চেনে? তার পদ্মলোচনা সুন্দরী বিদুষী একমাত্র মেয়ের জন্য মানানসই সম্বন্ধ। হাত জোর করে বিগলিত গলায় উচ্ছ্বাস আড়াল করে সুবল বলেছিল, আপনি যেমন মনে করবেন কর্তা, আপনার ইচ্ছেই তো আদেশ আমাদের কাছে। তারপর কথাবার্তা একটু এগোতেই বোঝা গেল পৃথ্বীরাজ নয়, চ্যাটার্জি এসেছেন ধীরাজের জন্য সম্বন্ধ করতে। সুবলের তখন কিংকর্তব্য বিমূঢ় দশা। এমন প্রস্তাবও করতে পারে কেউ? মেয়ে কি তার ফেলনা? চ্যাটার্জির গাড়ির হুটারের আওয়াজ মিলিয়ে যেতে না যেতেই বাড়ির সবাই রাগে ফেটে পড়ল। রাগ আর অসহায়তা। চ্যাটার্জি একবার যখন বাড়ি বয়ে প্রস্তাব এনেছে, তখন কোনো আপত্তিই কি ধোপে টিকবে আর? ওরা পয়সাওয়ালা অহংকারী পরিবার। ওদের রাজনৈতিক ক্ষমতাও কারোর অবিদিত নয়। আপত্তি করলে হয়তো মেয়েকে তুলে নিয়ে যাবে লোক পাঠিয়ে। জনশ্রুতি আছে চ্যাটার্জি নাকি ভাইয়ের বিয়ে দেওয়ার সময়ও ভাই বউকে তুলে এনেছিলেন বাড়ি থেকে। সারা জীবন আর সম্পর্ক রাখতে দেননি বাপের বাড়ির সঙ্গে। আইনকে কিভাবে পকেটে পুরে রাখতে হয় তা উনি বিলক্ষণ জানেন। চাটুর যে কথা পাকা করে দিনক্ষণ বাতলে যেতেই তাই কান্নার রোল উঠল বাড়িতে। যতই বড় মানুষ কুটুম হোক, সাত করে অন্ধ ছেলের হাতে বোনকে তুলে দিতে দাদাদের ভারী আপত্তি। গ্রামের লোকও পাঁচজনে পাঁচ কথা শোনাতে ছাড়ল না। কেউ বলল, বড়লোক বাড়ির সম্বন্ধ পেয়ে সুবল মেয়েটাকে জলে ফেলে দিল। অমন সুন্দর চোখ যে মেয়ের, তার স্বামী কিনা জন্মান্ধ। কেউ বা বলল, পয়সা, স্ট্যাটাস আর রাজনৈতিক ক্ষমতা দেখে সুবল বিকিয়ে গেছে একেবারে। কারো কারো মতে ভয় পেয়েছে সুবল, চাটুর্যকে চটানোর ভয়। এমনই আরও কত কী। তবে জনান্তিকে একথাও শোনা গেল, সুবল আর তার ছেলেরা যথেষ্ট আপত্তি জানিয়েছিল এমন অন্যায় প্রস্তাবে, কিন্তু পার্টি অফিসে ডেকে নিয়ে তাদের সকলকে আচ্ছা করে করকে দেওয়া হয়েছে। এমনকি আপত্তি জানানোর জন্য হাত জোর করে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছে সুবল সান্যাল। বিয়েটা তাই ঠিক হয়েই গেল। দিনক্ষণ দেখা হলো। মথুরাপুরে ছেলের বাড়ির কাছাকাছি বাড়ি ভাড়া নিয়ে বিয়ে হবে গঙ্গার। গ্রামে থেকে এই বিয়ে দেওয়া মুশকিল। গ্রামের লোকে ছিচিৎকারে চারিদিকে কান পাতা দেয়। তাছাড়া অন্ধ ছেলের পক্ষে এতদূর বিয়ে করতে আসাও ভারী ঝকমারি। সুবল সান্যাল বা তার ছেলেরা আর কোনো আপত্তি জানিয়েছিলেন কিনা জানা নেই কারো। তবে তারা বাড়ি ফিরল না কেউ। বোনের বিয়ে দিয়ে গ্রামে ফিরল কেবল সুবল সান্যালের বড় ছেলে মোহিনী মোহন। পাড়া প্রতিবেশীরা জানল গঙ্গার বিয়ে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় পড়েছিল কনে পক্ষের বাস। কেউ বেঁচে নেই, একা ওই মোহিনী ছাড়া। এমনকি মারা গিয়েছে ড্রাইভার ছেলেটিও। কেউ কেউ বলল, বুঝলে না, এ হলো চ্যাটার্জির কথার উপরে কথা বলার শাস্তি। ঝাড়ে বংশে শেষ করে দিয়েছে একেবারে। মোহিনী একাই ফিরল বাড়িতে। কেমন যেন চুপচাপ হয়ে গেছে ছেলেটা। মুখ খুলল না কারো কাছে। আগে যেমন কবিতা লিখত, গান গাইত গলা ছেড়ে, সুন্দর সুন্দর সুর তুলত বাঁশিতে, বন্ধ সেসবও। গঙ্গা কি টের পেল কিছু? বোঝা যায় না। সে আগের মতো শান্ত, চুপচাপ। শ্বশুরবাড়ির সবাই কিন্তু গঙ্গার প্রশংসায় পঞ্চমুখ। গঙ্গা সুন্দরী, শিক্ষিতা আর সেই সঙ্গে অসম্ভব বুদ্ধিমতীও। অথচ সব কিছু ছাপিয়ে শ্বশুরবাড়ির সবার দৃষ্টি আকর্ষণ করল গঙ্গার আয়ত চোখ দুটি। হয়তো সেটাই স্বাভাবিক। জন্মান্ধ স্বামীর স্ত্রী সে, অথচ কি বড় বড় সুন্দর চোখ তার। সুদীর্ঘ পল্লব, গভীর সেই চোখের দিকে মুগ্ধ হয়ে থাকা যায় দীর্ঘ সময়। বৈপরীত্য সর্বদাই চোখ টানে। একান্নবর্তী বড় পরিবারের নানান রকম আলোচনা শুরু হলো। গঙ্গা দেখল বিপদ। অন্ধ স্বামীর ইগোই লাগবে না তো এবার? এত বছর ভাইকে হিংসে করে এসেছে, এবার কি তবে বাকি জীবন গঙ্গা হবে নতুন হিংসার পাত্রী? গঙ্গা শহরের নামি দামি অপটিক্যালস থেকে পাওয়ারহীন চশমা কিনে নিল পছন্দ মতো। হালকা রঙিন তার কাঁচ। চোখের গড়ন ভালো বোঝা যায় না, অথচ দেখতে বেশ স্টাইলিশ। সর্বক্ষণ চশমা পরা শুরু করলো গঙ্গা। সমস্যা তৈরির আগেই তা নির্মূল করে দেওয়া ভালো। দিন কাটতে লাগলো। দেওর পিথির বিয়ে হলো। নতুন বউ এলো ঘরে, তার নাম পৃথা। গঙ্গা খুব খুশি। দুই যা যেন দুইটি সহোদরা বোন। ভাব ভালোবাসার অন্ত নেই। সমস্যা শুরু হলো অন্যত্র। ধীরাজের সন্তান চাই। তা সে চাহিদা তো খুব স্বাভাবিক।
পিতৃত্বের স্বপ্ন দেখার মধ্যে দোষ তো নেই কোনো, কিন্তু ধীরাজের চাই পুত্র সন্তান। গোঁড়া রক্ষণশীল চ্যাটার্জি পরিবারে কন্যা সন্তানের তো ব্যবসার উত্তরাধিকার লাভের কোনো সম্ভাবনা নেই। ধীরাজ চায় পুত্র সন্তান জন্ম দিক গঙ্গা, এমন সুযোগ্য পুত্র সন্তান যাকে স্বেচ্ছায় অধিকারে স্থানান্তরিত করতে বাধ্য হবেন দেবতোষ চাটুর্যে। গঙ্গার জন্য এই প্রস্তাব যথেষ্ট অপমানজনক। আহত হলো গঙ্গা। ততদিনে সে বুঝে ফেলেছে কন্যা সন্তান হলে পুত্র না হওয়া পর্যন্ত বারংবার গর্ভধারণ করতে হবে তাকে। তাই সে আপত্তি জানালো শুরুতেই। সন্তান ধারণে তার মত নেই, মা হতে আপত্তি নেই, কিন্তু গর্ভধারণ সে করবে না। অগত্যা সারোগেশন। বিপুল সম্পত্তির মালিক চ্যাটার্জিদের পক্ষে গর্ভ ভাড়া করা কঠিন কিছু নয়। তাই হলো। আধুনিক সারোগেশন পদ্ধতিতেই ভ্রূণ স্থানান্তরিত করা হলো ভাড়া করা মায়ের গর্ভে। বিনা গর্ভধারণে মা হলো গঙ্গা। আর কি ভাগ্যিস, ছেলেই হলো। বেঁচে গেল গঙ্গা। ধীরাজের চাহিদা মতো সে এখন পুত্র সন্তানের জননী। এদিকে পৃথ্বীরও বিয়ে হয়েছে ততদিনে। তারও একটি ছেলে। পৈতৃক ব্যবসাপত্রের দায়িত্ব নিয়ে পৃথ্বী ছিল অন্যত্র। কিন্তু পৃথ্বী ক্ষণজন্মা। ক্ষুদ্র আয়ুষ্কাল নিয়ে পৃথিবীতেই এসেছিল সে। চলে গেল বড় তাড়াতাড়ি। ছোট্ট শিশুপুত্রটিকে বুকে করে তার বিধবা স্ত্রী পৃথা ফিরল মথুরাপুরের শ্বশুরবাড়িতে। গঙ্গার ছেলে ঋদ্ধিমান কিন্তু সহজে মেনে নিতে পারল না খুড়তুতো ভাইটিকে। এতদিন বাড়িতে একমাত্র শিশু ছিল সেই। আদরে আহ্লাদে বড় হচ্ছিল। এখন হঠাৎই তার এই অভ্যস্ত জীবনে নতুন একটি শিশুর অনুপ্রবেশ তাকে নিয়ে বড়দের মাতামাতি আহ্লাদ ঋদ্ধিকে ঈর্ষান্বিত করল। সুযোগ পেলে ভাইকে মারধর করতো সে। খিমচে রক্ত বের করে দিত। বলতো, তুই এসেছিস কেন এখানে? এটা তো আমাদের বাড়ি। তোরা তো অন্য বাড়িতে থাকতিস, সেখানে চলে যা। পৃথার ছেলে ঋতবান কাঁদতে কাঁদতে দৌড়ে যেত মার বড় মার কাছে। পৃথার সঙ্গে সঙ্গে গঙ্গা আশ্রয় দিত তাকে। আদরে আদরে ভরিয়ে দিত। আপন সন্তানের অন্যায় আচরণে লজ্জিত হতো, মরমে মরে যেত। কিন্তু শাসন করার উপায় ছিল না। ধীরাজ ভারী অসন্তুষ্ট হতো ছেলেকে কেউ বকাবকি করলে। অগত্যা সব বুঝেও গঙ্গাকে চুপ করে থাকতে হতো। আরও একজন ছিল যার কাছে ঋদ্ধিমানের ছিল অনন্ত প্রশ্রয়। সে মোহিনী, গঙ্গার দাদা। গঙ্গার ভাইদের মধ্যে কেবল মোহিনীই ছিল বেঁচে। গঙ্গা মা হওয়ার পর থেকে এই মোহিনী এসে থাকতে শুরু করেছিল মথুরাপুরে চাটুর্যে বাড়িতে। এই বাড়ি মস্ত বড় বনেদি বাড়ি। এসোজন বসোজনের অভাব নেই। তাদের মতোই মোহিনী রয়ে গিয়েছিল এখানে। ধীরাজের শ্যালক বলে, গঙ্গার দাদা বলে এখানে তার আদর যত্নের অন্ত নেই কোনো। কেবল অজানা কোনো কারণে দেবতোষ চাটুর্যে একেবারেই পছন্দ করতেন না মোহিনীকে। ভদ্রতাবশত বলতেন না কিছু, কিন্তু মোহিনীর উপস্থিতিতে কেমন যেন অস্বাচ্ছন্দ্যে ভুগতেন যেন। কিন্তু তার এই অস্বাচ্ছন্দ্যের কারণ জানত না কেউ। ঋদ্ধিমানও আস্তে আস্তে ভারী ন্যাওটা হয়ে পড়ল মোহিনীর। মামার ছত্রছায়াতেই বড় হতে লাগলো সে। তার সব কিছুতেই মোহিনীর সর্বদা সমর্থন। মোহিনী তার দোষ দেখতে পায় না কোনো। শুধু গঙ্গার ভারী খটকা লাগে। এই দাদা কেমন যেন অচেনা তার। ঠিক যে নীতি আদর্শ নিয়ে এই দাদা আদরের শাসনে বড় করেছে তাকে, সেই নীতিবোধ সেই আদর্শের পাঠ কখনো তো দাদা দেয় না তার ছেলে ঋদ্ধিমানকে। মাত্রাহীন অহংকার জেদ আর দুর্বিনীত ব্যবহার ছোট থেকে প্রকাশ পাচ্ছে ঋদ্ধিমানের প্রতিটি আচরণে। এই আচরণ গঙ্গার পছন্দ নয় একেবারেই। অথচ শাসন করার উপায় নেই। একমাত্র সন্তান ঋদ্ধি অন্ধ ধীরাজের প্রাণাধিক প্রিয়। আসলে গঙ্গাকেও সেভাবে কখনো ভালোবাসতে পারেনি ধীরাজ। গঙ্গার সঙ্গে কোনো বিষয়েই তো তার মতের মিল হয়নি কোনোদিন। গঙ্গা কবেই বা ধীরাজের মন বুঝেছে। পারিবারিক ব্যবসার দায় দায়িত্ব তাকে বঞ্চিত করে দেওয়া হয়েছিল পৃথ্বীকে। তাতেও তো গঙ্গা অন্যায় দেখেনি কিছু, সমর্থন করেনি ধীরাজকে। ধীরাজ নিজে যে ভুল করেছে সেই ভুল সে করতে দেবে না ঋদ্ধিমানকে। ছোট থেকে নিজের অধিকার বুঝে নিতে শেখাবে তাকে, শিখিয়েছেও তাই। ছোট বয়স থেকেই ঋদ্ধি বিজনেস, অডিট, অ্যানুয়াল টার্নওভার, ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে রীতিমতো সচেতন। সে যেন ধরেই নিয়েছে দাদুর অবর্তমানে একদিন সেসব তাকেই সামলাতে হবে। একই সঙ্গে সে অসম্ভব বেপরোয়া আর বিলাসী। লাগাম ছাড়া খরচ তার। স্কুল জীবন পার হওয়ার আগেই তার হাত খরচের টাকা বিপুল অঙ্ক ছুঁয়ে ফেলেছে। ধীরাজ টাকা জুগিয়ে যাচ্ছে অনবরত, আর তাকে সমর্থন করে যাচ্ছে মোহিনী। এক গাদা বকাটে বন্ধুবান্ধব ঋদ্ধির।
পড়াশোনা, শিক্ষা দীক্ষা, পারিবারিক অনুশাসন কিছুই নেই যাদের, সারাটা দিন ঋদ্ধি তাদের সঙ্গেই কাটায়। একটা একটা করে অন্যায় করে, আর কি করে আইনের চোখে ফাঁকি দিয়ে বাঁচা যায় সেই উপায় বাতলে দেয় মোহিনী। ঋদ্ধির ছোটবেলায় গঙ্গা আপত্তি জানিয়েছিল। এ কি আচরণ হচ্ছে ঋদ্ধির দাদা? আর তুমি ওকে আড়াল করছো, দোষ ঢাকছো কেন? এমন করলেও ভালো মন্দ বিচার করবে কি করে? মোহিনী হাসি মুখে বলেছিল, কত বড় বংশের ছেলেও, কত টাকা পয়সা, কিছুটা যদি ও নিজের জন্য খরচও করে তাতে কি এমন ক্ষতি হবে বল? তাই বলে ও সব অন্যায়কে তুমি প্রশ্রয় দেবে? আর সম্পত্তি কিংবা ব্যবসা ওর একার তো নয় দাদা, এ তো যৌথ সম্পত্তি। তাতে কি, একদিন ওর হাতেই তো থাকবে সব। বুড়ো কর্তাকে বুঝিয়ে সুঝিয়ে সবটাই ওর নামে করে নিতে হবে সময় থাকতে থাকতে। গঙ্গা অবাক হয়ে তাকায় মোহিনীর দিকে। এসব তুমি কি বলছো দাদা? এ তো অন্যায়। আগে তো তুমি এমন কথা বলতে না, এমনভাবে ভাবতে না। মোহিনী গঙ্গার চোখে চোখ রেখে বলে, ছেলেটা তো জন্মে মামার বাড়ির কাউকেই দেখল না, রয়ে গেছি আমি একা। আমি যদি ওকে প্রশ্রয় না দিই তাহলে কে দেবে? বাবাও তো এটাই চেয়েছিলেন একদিন। গঙ্গা চুপ করে যায়। ঋদ্ধির জন্মেরও আগে পৃথিবী ছেড়ে চলে যাওয়া সুবল সান্যাল কী করে এটা চাইতে পারেন সে প্রসঙ্গ উত্থাপন করল না আর। দাদার প্রতি সন্দেহ প্রকাশ তার স্বভাব বিরুদ্ধ, কিন্তু দাদার মিষ্টি কথার হাসি মুখের আড়ালে হঠাৎ যেন কুটিল চিন্তার একটা কালো ছায়া ক্ষণিকের জন্য সরে যেতে দেখল সে। অজানা এক আশঙ্কায় বুকটা কেঁপে উঠল কেমন। পৃথার ছেলে ঋতবান কিন্তু অনেক বেশি বিনয়ী, ভদ্র আর উদার। ঋদ্ধির চেয়ে ঋতুকেই তাই বেশি পছন্দ করেন বৃদ্ধ চাটুর্যকর্তাও। না চাইতেও বিভাজন করে ফেলেন দুই নাতির মধ্যে। ঋদ্ধি আসলে তার প্রতি শ্রদ্ধাশীল নয় একদম। সে এতটাই উদ্ধত যে তাকে স্নেহ করাও যায় না, বরং ঋতবান অন্তর থেকে শ্রদ্ধা করে, ভালোবাসে বৃদ্ধ পিতামহকে। বৃদ্ধ চাটুর্যে ঋতবানকে প্রাণ ভরে আশীর্বাদ করেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ঈশ্বর যেন ঋদ্ধিমানকে সুবুদ্ধি দেন। দিন যায়, মাস কাটে, বছর ঘোরে। দেবতোষ চাটুর্যের এখন বয়স হয়েছে, আগের মতো পরিশ্রম করতে পারেন না আর। সম্পত্তির ভাগ বাঁটারার ব্যবস্থা করতে হলো তাই। সিংহভাগ ঋদ্ধিই পেল। যৎসামান্য অর্থের বিনিময়ে নিজের অংশীদারিত্ব ছেড়ে দিয়ে মাকে নিয়ে অন্যত্র চলে গেল ঋতবান। উত্তরাধিকার যেমন এলো, দায় দায়িত্ব তেমন চলে এলো ঋদ্ধির হাতে। সে চিরদিন আরামে বিলাসে মানুষ, এসব ঝক্কি সে নিতে যাবে কেন? তাছাড়া তার বিলাসবহুল জীবনে খরচও অনেক। আয় কমতে থাকলো, অথচ ব্যয় বেড়ে যেতে লাগলো পাল্লা দিয়ে। একটা একটা করে চালু ব্যবসার লোকসানের মুখ দেখতে শুরু করলো। দ্রুত পড়তে থাকলো কোম্পানির শেয়ারের দাম। মোহিনীর পরামর্শে ঋদ্ধি পুরনো বিশ্বস্ত লোকেদের ছাড়িয়ে দিয়ে নতুন নতুন লোক নিয়ে করলো কোম্পানিতে, যাদের একমাত্র যোগ্যতা ঋদ্ধিকে নিঃশর্ত সমর্থন ও তোষামোদ। লোকসান যত বাড়ল ততই পাল্লা দিয়ে বাড়তে লাগলো তার নেশার খরচ। ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ল ঋদ্ধি, সঙ্গে জড়িয়ে পড়ল ড্রাগ কেনাবেচার গোপন চক্রের সঙ্গে। দেবতোষ চাটুর্যে শয্যা নিলেন। শোক, অনুশোচনা আর পরিবারের ভবিষ্যৎ চিন্তায় সর্বদাই এখন চিন্তাগ্রস্ত থাকেন তিনি। আর কোনো এক অজানা কারণে মোহিনীকে সহ্য করতে পারেন না একদম। সে কি কেবল মোহিনী বোনের বিয়েতে অমত করেছিল বলে, নাকি অন্য কোনো কারণ আছে তার? মোহিনী আজ দীর্ঘ এতগুলো বছর মথুরাপুরের চ্যাটার্জি বাড়িতে রয়ে গেছে, সেটাও পছন্দ নয় দেবতোষ চাটুর্যের। অথচ তা বলার উপায়ও নেই। মামা ঋদ্ধিমানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুই শুধু নয়, মেন্টরও। এক মুহূর্ত মামাকে ছেড়ে থাকতে রাজি নয় ঋদ্ধি। আর ঋদ্ধি যা চাই ধীরাজেরও চাহিদা তাই। ঋদ্ধিকে খুশি রাখা, আনন্দে রাখার চেয়ে বড় কিছু নেই তার কাছে। ঋদ্ধি যা বলে তাই করে ধীরাজ। সেই কোন ছোটবেলা থেকে বাবার কাছে পছন্দসই জিনিস আদায়ের জন্য বাবাকে আত্মহত্যার ভয় দেখাতো ঋদ্ধি। আজও সেই ভয়ে সর্বক্ষণ ভীত হয়ে থাকেন ধীরাজ। রাগ করে যদি কখনো তেমন কিছু করে বসে তার ছেলে। ফলত দিন দিন অবস্থা পড়তে থাকে চ্যাটার্জিদের। সেই পুরনো চ্যাটার্জি বাড়ি এখন চেনা যায় না আর। দেনার দায়ে প্রায় সর্বশান্ত অবস্থা তাদের। ব্যবসার অবস্থা খুব খারাপ। দু একটি যাও বা টিকে আছে, তাও যেন ধুঁকছে। এরই মধ্যে একদিন পুলিশ এলো বাড়িতে ঋদ্ধিমানের খোঁজে। একদা প্রভাবশালী দেবতোষ চ্যাটার্জি তখনও বেঁচে। প্রভাব খাটিয়ে ঋদ্ধিকে থানা থেকে ছাড়িয়ে আনলেন তিনি। পাঠানো হলো ড্রাগ অ্যাডিক্টেডদের জন্য তৈরি স্পেশাল রিহ্যাব হোমে। কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে অনেক। কিছুটা সামলে নিয়ে বাড়িতে ফিরলেই
পুরনো নেশা মাথা চাড়া দিয়ে ওঠে ঋদ্ধির। পাগলের মতো আচরণ করতে থাকে সে তখন। জিনিসপত্র ভাঙচুর করে, নিজের উপর অত্যাচার করে। মোহিনীর উপর তখন দায়িত্ব পড়ে লুকিয়ে নেশার জিনিস যোগান দেওয়ার। ভাগ্নের কষ্ট কোনোদিনই সহ্য হয়নি মোহিনীর। চিরদিন ঋদ্ধি যা চেয়েছে মোহিনী তার যোগান দিয়ে গেছে। এবারও তার ব্যতিক্রম হয় না। ফলত ঋদ্ধি সুস্থ হয় না পুরোপুরি। কিছুদিন পরপরই তাকে পাঠাতে হয় হোমে। দিন কাটতে লাগলো এই অস্থিরতার মধ্যেই। মোহিনীর মৃত্যু এলো স্বাভাবিক নিয়ম মেনেই। চলে গেলেন দেবতেশ চ্যাটার্জিও। ঋদ্ধি কিন্তু বদলালো না আর। বাড়িতে প্রায় থাকেই না। মাকে পছন্দ করে না একেবারেই। কথাবার্তা যেটুকু বলে ধীরাজের সঙ্গেই বলে। দীর্ঘদিন ড্রাগ নিয়ে নিয়ে শরীরের অবস্থাও তার ভালো নয়। এত অল্প বয়সে কথা বলতে গেলে হাঁপ ধরে যায় তার। রুগ্ন শীর্ণ চেহারা, কথাবার্তাও অসংলগ্ন। ধীরাজও এখন বোঝে ভুল হয়েছে, মস্ত বড় ভুল। নিজের লোভ, হিংসা, উচ্চাসা অজান্তেই ছেলের মধ্যে সংক্রমিত করেছে সে। আর তাতেই শেষ হয়ে গেছে একটি সম্ভাবনাময় জীবন। অসুস্থ হওয়া, হোমে যাওয়া আর ফিরে আসা এখন ঋদ্ধির নিত্য রুটিনের মধ্যেই পড়ে। এভাবে চলতে চলতে একদিন ঋদ্ধি ফিরল না আর। ড্রাগের উইথড্রয়াল এফেক্টে কার্ডিয়াক অ্যারেস্টে চিরঘুমের দেশে চলে গেল ঋদ্ধিমান। অনেক রাতে শোবার ঘরে টানানো মোহিনীর ছবির দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল গঙ্গা। জীবন কি দিল তাকে? বাবা এবং পরিবারের অন্যান্যদের মৃত্যুর কারণ আজও ধোঁয়াশা তার কাছে। কিন্তু আজ তার মনে হয় মোহিনী বোধহয় জানতো সবটাই। প্রশ্রয়ের আদরের আড়ালে তার একমাত্র সন্তানের যে সর্বনাশ করেছে মোহিনী, সবটা কি তবে ইচ্ছে করেই করেছে? যদি সে প্রতিশোধ নিতে চায় তবে তো সে সফল। অত্যন্ত যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করেছে দেবতেশ চ্যাটার্জি। কোথায় ভেসে গেছে তার বংশগরিমা, অহংকার, মান সম্মান। কিন্তু মোহিনী নিজের বোন, সে তো দোষ করেনি কোনো। অন্যায় প্রত্যান্যায় শোধ প্রতিশোধের এই লড়াইতে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছে তো সে। গঙ্গার নিজের দাদা কাকে শাস্তি দিয়ে গেল আসলে? পিছনে পায়ের শব্দে গঙ্গা ঘুরে দাঁড়ালো। ঋতুবান এসে দাঁড়িয়েছে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে বহুজাতিক এক কর্মসংস্থায় এখন কর্মরত সে। পায়ে পায়ে বড়মার কাছে এসে দাঁড়ালো ঋতু। প্রণাম করলো নিচু হয়ে। মৃদুস্বরে জানালো পারিবারিক ব্যবসার দায়িত্ব এবার থেকে তার। চাকরিটা ছেড়ে দিচ্ছে সে। সব কিছু নতুন করে শুরু করবে আবার। ফিরিয়ে আনবে পরিবারের ঋত গৌরব। তারও দু চোখে জল। গঙ্গা দুই হাতে চোখের জল মুছিয়ে দেয় তার। তারপর বুকে টেনে নেয়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।